ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন মানে ডাকসু নির্বাচন এটা তো সবসময় একটা আলোচনার বিষয়। সব সময়। তবে এবারের নির্বাচনটা মানে শেষ হয়েও যেন হচ্ছে না। নির্বাচনের চেয়েও বেশি আলোচনা হচ্ছে নির্বাচন পরবর্তী কিছু ঘটনা নিয়ে। হ্যাঁ, ঠিক বলেছেন। আজকে আমরা ঠিক এই জায়গাটাতেই একটু ফোকাস করব। সেখানে ডাকসু নির্বাচন ঘিরে ঘটে যাওয়া কিছু সাম্প্রতিক ঘটনা, বিশেষ করে ছাত্রদল নেতাদের কিছু আচরণ আর তার বৃহত্তর তাৎপর্য নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং কথা বলা হয়েছে। আমরা চেষ্টা করব এই বিশ্লেষণের মূল দিকগুলো একটু খতিয়ে দেখতে, মানে ঠিক কি পর্যবেক্ষণ ওখানে উঠে এসেছে আর সেগুলোকে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে। নির্বাচন পরবর্তী যে পরিস্থিতি, বিশেষ করে ছাত্র সংগঠনের নেতাদের কিছু আচরণ নিয়ে যে বিতর্কটা তৈরি হয়েছে, সেটাই এই বিশ্লেষণের মূল জায়গা। ভিডিওটা মূলত ওই ঘটনাগুলোতেই ফোকাস করেছে আর সেগুলোর ভেতরের অর্থটা বোঝার চেষ্টা করেছে। আসলে ফলাফল ঘোষণার পর থেকেই তো উত্তেজনার পারদ চড়তে শুরু করে। একদম। চলুন তাহলে সরাসরি মূল ঘটনায় যাই। এই বিশ্লেষণে প্রথমে যে ঘটনাটার কথা বলা হচ্ছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহসের একটা আচরণ নিয়ে। হ্যাঁ, গণেশ সাহসের ঘটনাটা। অভিযোগটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে উনি একজন শিক্ষকের সাথে একটা লাইভ অনুষ্ঠানে বেশ অশোভন আচরণ করেছেন। বিশ্লেষণে বেয়াদব শব্দটা ব্যবহার করা হয়েছে, এমনকি জঘন্য অঙ্গভঙ্গির কথাও বলা হয়েছে। এই নির্দিষ্ট ঘটনাটাকে কিভাবে দেখা হচ্ছে বিশ্লেষণে? এর তাৎপর্যটা ঠিক কোথায়? দেখুন, বিশ্লেষণটা বলছে ঘটনাটা বেশ তাৎপর্যপূর্ণ। মূল যুক্তিটা হচ্ছে এই আচরণের মধ্যে দিয়ে ছাত্র দলের বা বলা ভালো এর নেতৃত্বের একটা অন্য রূপ নাকি প্রকাশ পেয়েছে। অন্য রূপ মানে যেটা তাদের নির্বাচনী প্রচারণার সময়ের আচরণের সাথে ঠিক মিলছে না। সেখানে একটা ধারণা দেয়া হচ্ছে যে নির্বাচনের আগে যে একটা বিনয়ী বা নম্র ভাব দেখা গিয়েছিল সেটা হয়তো ছিল কৌশলগত, মানে এক ধরনের অভিনয়। ও আচ্ছা। আর এই ঘটনার মাধ্যমে সেই মুখোশটা বা আবরণটা যেন সরে গেছে বলে মনে করা হচ্ছে। শুধু তাই না, বিশ্লেষণটা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে গেছে, একটা তুলনার জায়গা। তুলনা কার সাথে? 2019 সালের ডাকসু নির্বাচনের সময় ছাত্রলীগের কিছু নেতার আচরণের সাথে। হ্যাঁ, সেটার সাথে একটা মিল খোঁজা হয়েছে। বলা হচ্ছে এটা যেন তারই একটা মিরর ইমেজ, মানে প্রতিচ্ছবি। ইন্টারেস্টিং। অর্থাৎ সময় বদলেছে, রাজনৈতিক দল ভিন্ন, কিন্তু আচরণের ধরনে একটা ধারাবাহিকতা দেখা যাচ্ছে, এরকম একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে। তার মানে দুটো বিষয় আসছে। এক, নির্বাচনের আগের আর পরের আচরণের মধ্যে ফারাক, যেটাকে আসল চরিত্র বলা হচ্ছে। আর দুই, দল ভিন্ন হলেও আচরণের পুনরাবৃত্তি, মানে অতীতের ছায়া। এটা তো বেশ স্ট্রং একটা অবজারভেশন। হ্যাঁ, বেশ জোরালো। এই ঘটনার পর তো আলোচনাটা উপাচার্য প্রফেসর নিয়াজের সাথে ঘটে যাওয়া ঘটনার দিকে যাচ্ছে, তাই না? ঠিক। পরের ঘটনাটা উপাচার্যকে কেন্দ্র করেই। সেখানে অভিযোগটা ঠিক কী ছিল? এই বিশ্লেষণে কি বলা হচ্ছে? ভিডিও বিশ্লেষণটাতে দাবি করা হচ্ছে ভোটের ফলাফল, মানে যেটা তারা আশা করেছিল সেটা না হওয়ায় ছাত্রদলের কিছু নেতা উপাচার্যর উপর এক ধরনের চাপ তৈরি করেন। চাপ? কিরকম চাপ? তার সাথে যে আচরণ করা হয় সেটাকে ওই বিশ্লেষণে অসভ্য আচরণ বলা হচ্ছে। বেশ দৃষ্টিকটু বলেও বর্ণনা করা হয়েছে। মূল কথাটা হলো ফলাফল মেনে না নিয়ে সরাসরি উপাচার্যের উপর এমন চাপ দেওয়াটা অপ্রত্যাশিত এবং বিশ্ববিদ্যালয়ের যে একটা ঐতিহ্য আছে তার সাথে বেমানান। আর এই ক্ষেত্রে কি অতীতের তুলনা এসেছে, মানে ছাত্রলীগের সাথে? হ্যাঁ, এখানেও বিশ্লেষণটিতে একটা পর্যবেক্ষণ যোগ করা হয়েছে। বলা হচ্ছে অতীতে এই ধরনের ঘটনা, মানে উপাচার্য বা প্রশাসনের উঁচু পদের কারোর সাথে সরাসরি এমন চাপ বা কিছুটা রুক্ষ আচরণ, এগুলো নাকি মূলত ছাত্রলীগের ক্ষেত্রেই দেখা যেত বলে একটা ধারণা ছিল। আচ্ছা। কিন্তু এবার ছাত্রদলকেও প্রায় একই রকম ভূমিকায় দেখা গেল বলে মন্তব্য করা হয়েছে। এর মাধ্যমে বোঝানোর চেষ্টা হচ্ছে যে রাজনৈতিক প্রতিপক্ষ বদলালেও ক্ষমতার কাছাকাছি গেলে বা প্রভাব খাটানোর সুযোগ পেলে ছাত্র সংগঠনগুলোর আচরণে একটা নির্দিষ্ট প্যাটার্ন বা ধরন হয়তো দেখা যায়। এটাকে রাজনৈতিক সংস্কৃতির একটা ধারাবাহিকতা হিসেবেই দেখা হচ্ছে। এই আচরণগুলোকে এতটা আপত্তিকর বা গ্রহণযোগ্য নয় বলার কারণটা কি? মানে বিশ্লেষণটা এর গভীরে কি যুক্তি দেখাচ্ছে? শুধু কি পদের সম্মান নাকি আরও কিছু? পদের সম্মান তো অবশ্যই একটা বড় ব্যাপার। উপাচার্য পদটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক এবং একাডেমিক পদ। তার প্রতি যথাযথ সম্মান দেখানোটা তো এক্সপেক্টেড। কিন্তু এর বাইরেও এই বিশ্লেষণ অনুযায়ী সমস্যাটা আরও গভীর। যুক্তিটা হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফলাফল মেনে নেওয়ার একটা সংস্কৃতি থাকা দরকার। অবশ্যই।
ফলাফল নিয়ে প্রশ্ন বা আপত্তি জানানোর তো নির্দিষ্ট নিয়ম আছে, তাই না? কিন্তু সে পথে না গিয়ে সরাসরি চাপ তৈরি করা বা যেটাকে অসভ্য আচরণ বলা হচ্ছে, সেটা তো গণতান্ত্রিক রীতিনীতির বিরুদ্ধেই যায়। ঠিক। এটা এক ধরনের অসহিষ্ণুতার প্রকাশ বলেও মনে করা হচ্ছে। আর এই প্রেক্ষাপটেই বিশ্লেষণটিতে একটা সমাধান বা বলা ভালো প্রতিকারের পথের কথাও বলা হয়েছে, যদিও একটু সংশয়ের সাথে। কি সেই সমাধান? আর সংশয়টাই বা কোথায়? সমাধান হিসেবে বলা হয়েছে বিএনপির হাইকমান্ড, বিশেষ করে দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, লন্ডন থেকে যিনি দল চালান, তার উচিত ছিল এই ঘটনায় যারা জড়িত সেই ছাত্রদল নেতাদের দিয়ে প্রকাশ্যে উপাচার্যের কাছে ক্ষমা চাওয়ানো। ক্ষমা চাওয়ানো? হ্যাঁ, শুধু তাই নয়, দায়ী নেতাদের সংগঠন থেকে বহিষ্কার করার কথাও বলা হয়েছে। বিশ্লেষণটা যুক্তি হল, এমনটা করতে পারলে সেটা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে, এমনকি জাতীয় রাজনীতিতেও একটা ভালো নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারত। পারত? এটা দেখাতে পারত যে বিএনপি বা ছাত্রদলও ভুলের ঊর্ধ্বে নয় এবং তারা ভুল স্বীকার করে ব্যবস্থা নিতে প্রস্তুত। কিন্তু সংশয়টা এখানেই। কোথায়? বিশ্লেষণটিতে প্রশ্ন তোলা হয়েছে, তারেক রহমানের কি সেই সাহস আছে? কি তিনি কি আসলেই এমন একটা স্টেপ নেবেন? উত্তরটা কি দেওয়া হয়েছে? উত্তরটা বিশ্লেষণটিতে একটু নেগেটিভ দিকেই দেওয়া হয়েছে। বলা হচ্ছে সম্ভবত নাই। এর কারণ হিসেবে হয়তো দলের ভেতরের রাজনীতির নানা সমীকরণ বা সমর্থকদের কাছে ভুল মেসেজ যাওয়ার ভয়, এসবকে দায়ী করা হচ্ছে। তার মানে এখানে শুধু ছাত্র রাজনীতির আচরণ নয়, মূল দলের নেতৃত্ব আর তাদের রাজনৈতিক সদিচ্ছার প্রশ্নও জড়িয়ে যাচ্ছে। একদম। বিষয়টা তাহলে আর শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকছে না। যেমনটা আপনি শুরুতেই বলছিলেন, এটা একটা জাতীয় ইস্যু হয়ে উঠছে। এই বিশ্লেষণ অনুযায়ী দেশের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির জন্য এটাকে কেন এতটা অ্যালার্মিং বা উদ্বেগজনক মনে করা হচ্ছে? কারণটা খুব সহজ। বিশ্ববিদ্যালয়কে তো বলা হয় জাতির বাতিঘর, তাই না? হ্যাঁ। এখানকার ছাত্র রাজনীতি দেশের ভবিষ্যতের রাজনীতির পথ দেখাতে একটা ভূমিকা রাখে। যদি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠেই অসহিষ্ণুতা, ফলাফল না মানার প্রবণতা আর ব্যক্তি বা পদের প্রতি অশ্রদ্ধা দেখানোর মতো ঘটনা ঘটে, তাহলে জাতীয় রাজনীতিতে এর চেয়ে ভালো কিছু আশা করাটা কঠিন হয়ে যায়। বিশ্লেষণটি মনে করছে এই ঘটনাগুলো একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আসলে মৌলিক পরিবর্তন খুব বেশি আসেনি। মানে একই বৃত্তে ঘুরছে। হ্যাঁ, অনেকটা সেরকম। রাজনৈতিক সংস্কৃতির খুব বেশি যে পরিবর্তন হয়নি তারই প্রমাণ এই ভাষাতেই বলা হয়েছে। ক্ষমতা বা প্রভাব খাটানোর সেই পুরনো কৌশলগুলো ঘুরে ফিরে আসছে। শুধু প্লেয়ার বদলাচ্ছে, কিন্তু খেলার ধরন প্রায় একই থাকছে। এই ধরনের একটা পর্যবেক্ষণ উঠে আসছে। এই রাজনৈতিক সংস্কৃতির আলোচনার সূত্র ধরেই তো আরেকজন শিক্ষিকার প্রসঙ্গও এসছে, তাই না? শেহরিন আমিন মোনামিন, তার সাথে অশুভ আচরণের অভিযোগ। হ্যাঁ, বিশ্লেষণটিতে ওই ঘটনাটার কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগ হলো প্রকাশ্যে এই শিক্ষিকার সাথেও অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। আচ্ছা। সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে বিএনপিপন্থী হিসেবে পরিচিত কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট নাকি খুব খারাপ ভাষায় এই শিক্ষিকাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। ও হ্যাঁ, মানে সোজাসাপটা গালমন্দ করা হয়েছে বলে উল্লেখ আছে। এটা আলোচনাটাকে আরও জটিল করে তুলেছে। কারণ এখানে শুধু রাজনৈতিক অসদাচরণ নয়, অনলাইন হ্যারাসমেন্ট, এমনকি নারী বিদ্বেষের মতো উপাদানও যুক্ত হচ্ছে। এবং এই নারী শিক্ষকের ঘটনা আর তার পরের অনলাইন আক্রমণ নিয়ে একটা নির্দিষ্ট নীরবতার কথাও তো বলা হয়েছে বিশ্লেষণে। কারা নীরব, কাদের কথা বলা হচ্ছে? হ্যাঁ, বিশ্লেষণটা এখানে একটা বিশেষ দিকে আঙুল তুলেছে। তারা বলছে, সাধারণত দেশে যখন নারী নির্যাতন বা শিক্ষকের অবমাননা বা ধরুন মতপ্রকাশের স্বাধীনতার ওপর কোনো আঘাত আসে, তখন বামপন্থী বুদ্ধিজীবী মহল বা শাহবাগী হিসেবে পরিচিত যে অ্যাক্টিভিস্ট গ্রুপগুলো আছেন, যারা সাধারণত সোচ্চার হন, যারা সাধারণত মানবাধিকার বা সামাজিক ন্যায় বিচারের ইস্যুতে বেশ সোচ্চার থাকেন, তারা বেশ জোরালো প্রতিবাদ করেন। কিন্তু এই সংযুক্ত ঘটনাটায় তাদের দিক থেকে তেমন কোনো উল্লেখযোগ্য প্রতিক্রিয়া বা নিন্দা নাকি আসেনি। তাই নাকি? হ্যাঁ, বিশ্লেষণে বলা হয়েছে, বামপাড়ায় নীরবতা, শাহবাগীদের কোনো কথাই নেই। এই নীরবতা নিয়ে এক ধরনের বিস্ময় প্রকাশ করা হয়েছে এবং একেও রাজনৈতিক সংস্কৃতির একটা অংশ হিসেবেই দেখা হচ্ছে। মানে সিলেক্টিভ প্রতিবাদ। অনেকটা তাই। যেন প্রতিবাদের বিষয় বা ভিকটিম কে, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে অভিযুক্ত ব্যক্তি বা গোষ্ঠী কোন রাজনৈতিক শিবিরের। এই বেছে বেছে প্রতিবাদ করার প্রবণতাকেও মূলধারার রাজনৈতিক সংস্কৃতির একটা সমস্যা হিসেবেই চিহ্নিত করা হয়েছে। তাহলে পরিস্থিতিটা বেশ জটিল। একদিকে ছাত্র সংগঠনের আচরণগত সমস্যা, যা রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা দেখাচ্ছে, অন্যদিকে
এই ঘটনার প্রতিক্রিয়ায় কিছু মহলের নীরবতা, যা আবার আরেক ধরনের রাজনৈতিক সমীকরণ বা পক্ষপাতের দিকে ইঙ্গিত দিচ্ছে। ঠিক। কিন্তু এই সব বিতর্ক আর অভিযোগের মধ্যেও কি কোনো পজিটিভ দিক বা নতুন কোনো সম্ভাবনার কথা বলা হয়েছে? ও যে আলী হাসান জুনায়েদের একটা উদ্ধৃতি দিয়ে ট্যাগিং ও ট্যাবু ভাঙার লড়াইয়ের কথা বলছিলেন, এর মানেটা কি? হ্যাঁ, এটা একটা বেশ ইন্টারেস্টিং পয়েন্ট। বিশ্লেষণটা শেষের দিকে এসেছে। এখানে একটা ভিন্ন ধরনের সম্ভাবনার কথা বলা হচ্ছে। আইডিয়াটা হলো, এই যে এত বিতর্ক, এত অভিযোগ পাল্টা অভিযোগ, এর মধ্যেই হয়তো একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটছে। নতুন শক্তি? হ্যাঁ, যা হয়তো প্রচলিত ধারা থেকে একটু আলাদা। আলী হাসান জুনায়েদের উদ্ধৃতিটা এখানে প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে কিছু পুরনো ধ্যানধারণা, মানে নির্দিষ্ট দলকে বা মতাদর্শকে নির্দিষ্ট ট্যাগে ফেলে দেওয়ার যে প্রবণতা, সেগুলো হয়তো ভাঙতে শুরু করেছে। আচ্ছা। বিশ্লেষণটার ব্যাখ্যা অনুযায়ী একটা নতুন প্রজন্ম উঠে আসছে, যাদেরকে তরুণ, দেশপ্রেমিক, ইসলামোফোবিয়া মুক্ত ডান ও মধ্যডান প্রজন্ম এই নামে ডাকা হচ্ছে। এটা তো বেশ নির্দিষ্ট একটা বর্ণনা। হ্যাঁ, বলা হচ্ছে এই প্রজন্ম ধীরে ধীরে দেশের মূলধারার রাজনীতিতে, মানে মেইন স্ট্রিমে নিজেদের জায়গা করে নিচ্ছে। এই নতুন প্রজন্মের বৈশিষ্ট্য কি বলা হচ্ছে? তারা কিভাবে আলাদা? মূল পার্থক্যটা বলা হচ্ছে তাদের প্রায়োরিটির জায়গায়। বিশ্লেষণ অনুযায়ী এই নতুন প্রজন্ম নাকি শুধু দলীয় পরিচয় বা ক্ষমতার রাজনীতির চেয়ে ভ্যালুজ, মানে মূল্যবোধ, নীতি এবং আদর্শকে বেশি গুরুত্ব দিচ্ছে। ও, মূল্যবোধ, নীতি ও আদর্শই হবে আগামী বাংলাদেশের মূল শক্তি, এরকম একটা কথা বলা হয়েছে। তারা হয়তো ডান বা মধ্য ডানপন্থী, কিন্তু তারা পরিচয়ের রাজনীতির যে গতানুগতিক গণ্ডি, সেটা পেরিয়ে যেতে চায়। ইসলামোফোবিয়া মুক্ত বলতে কি বোঝানো হচ্ছে? মানে ইসলাম বা মুসলিম পরিচয় নিয়ে পশ্চিমে বা দেশের একটা নির্দিষ্ট মহলে যে ভীতি বা নেতিবাচক ধারণা ছড়ানো হয়, তারা সেটার দ্বারা প্রভাবিত নয় বা সেটাকে প্রত্যাখ্যান করে। একই সাথে তারা দেশপ্রেমিক। এই বিশ্লেষণ মনে করছে এই নতুন ধারার উত্থানই হয়তো বাংলাদেশের নতুন রাজনীতির সূচনা ঘটাবে। বাহ! যা হবে আরও বেশি নীতি আর আদর্শ নির্ভর। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে বিতর্ক বা মেরুকরণ তৈরি হয়েছে, সেটাও হয়তো এই প্রক্রিয়ারই একটা অংশ। এটা তো বেশ আশাবাদী একটা দিক। তবে এর বিপরীতে কোনো কঠিন বাস্তবতার কথাও কি এসেছে? মানে কোনো চ্যালেঞ্জ? হ্যাঁ, এই আশার পাশাপাশি একটা কঠিন বাস্তবতার দিকেও কিন্তু আঙুল তোলা হয়েছে। সেটা কি? সেটা হলো, এই নির্বাচনে যারা খুব অ্যাক্টিভ ছিলেন, বিশেষ করে ছাত্রদলের যে নেতাদের নিয়ে এত কথা হচ্ছে, গণেশ সাহাস, নাসির, রাকিব, এরা কি আসলেই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেগুলার ছাত্র? ও, এই প্রশ্নটা? হ্যাঁ, বিশ্লেষণটিতে এই প্রশ্নটা সরাসরি তোলা হয়েছে এবং উত্তরটাও একটু তির্যকভাবে দেওয়া হয়েছে। না তো, হওয়ার তো কথাই না। মানে ইঙ্গিতটা হলো, ছাত্র রাজনীতির নামে যা চলছে, তার সাথে আসল ছাত্রদের সম্পর্কটা কতটা গভীর, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। বুঝতে পারছি। অর্থাৎ একদিকে নতুন রাজনীতির সম্ভাবনার কথা বলা হচ্ছে, অন্যদিকে পুরনো সমস্যা, যেমন অনিয়মিত ছাত্রদের রাজনীতিতে প্রভাব খাটানো, সেটাও রয়ে গেছে। এই যে কন্ট্রাস্ট, এটাও আলোচনার একটা গুরুত্বপূর্ণ দিক। সব মিলিয়ে এই বিশ্লেষণ থেকে আমরা বেশ কয়েকটা জরুরি দিক পেলাম। ডাকসু নির্বাচন পরবর্তী ঘটনা, বিশেষ করে ছাত্রদল নেতাদের আচরণ নিয়ে অভিযোগ, সেগুলোকে কিভাবে অতীতের ছাত্রদলের আচরণের সাথে মিলিয়ে দেখা হচ্ছে এবং কিভাবে এই সবগুলোকে দেশের বৃহত্তর রাজনৈতিক সংস্কৃতির আয়না হিসেবে তুলে ধরা হচ্ছে, এই বিষয়গুলো তো এলোই। আবার একই সাথে এই নেগেটিভ চিত্রের মধ্যেই একটা নতুন মূল্যবোধ ভিত্তিক রাজনৈতিক ধারার উত্থানের সম্ভাবনার কথাও বেশ জোর দিয়েই বলা হয়েছে। একদম। সংক্ষেপে বললে, এই বিশ্লেষণটা মূলত একটা টানাপোড়েনের ছবি আঁকছে। একদিকে আছে ছাত্র রাজনীতির এবং হয়তো জাতীয় রাজনীতিরও কিছু পুরনো রিপিটেটিভ আচরণের ধারা, যা খুব একটা বদলায়নি। অন্যদিকে আছে একটা নতুন প্রজন্মের উঠে আসার ইঙ্গিত, যারা হয়তো পরিচয় বা দলের ঊর্ধ্বে গিয়ে নীতি আর আদর্শকে সামনে আনতে চাইছে। এই পুরনো ধারা আর নতুন সম্ভাবনার মধ্যে যে দ্বন্দ্ব, যে টানাপোড়েন, সেটাই হয়তো আগামী দিনের বাংলাদেশের রাজনীতির পথ ঠিক করে দেবে। এই বিশ্লেষণটি অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। প্রতিষ্ঠিত কাঠামোর সাথে নতুন চিন্তার এই সংঘাত বা সহ অবস্থান, এটাই এখন দেখার বিষয়। আলোচনাটা আমরা প্রায় শেষের দিকে নিয়ে এসেছি। তবে এই বিশ্লেষণটার একেবারে শেষে একটা প্রশ্ন তোলা হয়েছে,
যেটা আমার মনে হয় আমাদের শ্রোতাদের জন্য বেশ ভাবনার খোরাক দেবে। কি প্রশ্ন? ছাত্রদলের এই সাম্প্রতিক আচরণগুলো যা নিয়ে এত কথা হলো, সেগুলোর দিকে ইঙ্গিত করে প্রশ্নটা রাখা হয়েছে, এই আচরণগুলো কি শেষ পর্যন্ত জাতীয় নির্বাচনেও কোনো প্রভাব ফেলবে? ও, ইন্টারেস্টিং প্রশ্ন। হ্যাঁ, মানে বিশ্ববিদ্যালয়ের আঙিনায় ঘটে যাওয়া এই ঘটনাগুলোর ঢেউ কি জাতীয় রাজনীতির বড় মঞ্চেও লাগবে? এই প্রশ্নটা কিন্তু বেশ গভীর, আর এর উত্তর খোঁজার মধ্যেই হয়তো ভবিষ্যতের রাজনীতির অনেক ইকুয়েশন লুকিয়ে আছে। এত বটেই। এই প্রশ্নটা নিয়েই না হয় আজকের মতো আমরা শেষ করি। এটা নিয়ে ভাবার অনেক অবকাশ রইল। অবশ্যই।